এইবার আমাদের সামনে একটা সুযোগ ছিল, যেখানে একটা ইউথ লেড মুভমেন্ট ছিল, যেখানে তরুণরা সেই ফোকাসটা পেয়েছে, এক্সপোজারটা পেয়েছে। কিন্তু এই জায়গায় আসলে মানজুর আল মতিন ভাই যতগুলো কথা বলেছেন, এরপরে নতুন খুব বেশি কিছু এখানে অ্যাড করার কিছু নেই। আমি হয়তো কিছু ডিফারেন্ট পার্সপেক্টিভ দিতে পারি। যেমন একটা সময় এখানে যেহেতু এনসিপি নিয়ে কথা হলো, আমি জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত এনসিপির সদস্য ছিলাম, বা একেবারে নাগরিক কমিটি শুরু থেকে এনসিপির জার্নিটা দেখেছি। তো আমাদের ইন্টারনাল একটা মিটিংয়ে যখন এনসিপি গঠিত হলো, একটা মিটিংয়ে আলোচনা হচ্ছিল কিভাবে সংগঠন বড় করা যায় ইত্যাদি বিষয়ে। তো একজন সংগঠক এসে বললেন যে উনি ওনার এলাকায় প্রথম একদিন গেছেন, উনি বাসে করে হয়তো ওনার এলাকায় গেছেন, বাইকে করে ঘুরেছেন, তখন ওনাকে এলাকার কোনো মানুষ গুরুত্ব দেন নাই। পরের সপ্তাহে উনি একটা গাড়ি ঢাকা থেকে ভাড়া করে নিয়ে ওনার এলাকায় গেছেন, এবং তখন ওনার এলাকার যারা আছেন সবাই এসে ওনার সাথে দেখা করেছেন, কথা বলেছেন, বিভিন্ন তদবির করেছেন। সো আমাদের আসলে সমস্যাটা শুধুমাত্র যে যারা রাজনীতি করেন তাদের মধ্যে না, সমস্যাটা আসলে আমাদের জনগণের মধ্যেও রয়েছে। মানুষও ইম্পর্টেন্স দেয়, বিশেষ করে এটা ঢাকার বাইরে। এই যে এখানে রুট লেভেলের কথা আসলো, ঢাকার বাইরে আপনি যে পাওয়ারটা শো করতে পারবে, যে অর্থ শো করতে পারবে, যে ইনফ্লুয়েন্স শো করতে পারবে। ধরা যাক, সমালোচনা অনেক হয়েছে যে কুমিল্লার একটি আসনে কেন হাসনাত আবদুল্লাহ এত কোটি টাকার বাজেট নিয়ে গেছেন, যেখানে আসিফ মাহমুদ ছিলেন ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা। আমাদের এই ফোরামগুলোতে প্রচুর সমালোচনা হবে, কিন্তু ওনার এলাকায় কিন্তু এটা খুব পজিটিভলি দেখা হবে যে উনি এলাকার জন্য উন্নয়ন করেছেন। সো আমাদের সাইকোলজিটাতেও কিছু সমস্যা রয়েছে। এখন আর্থিক যে স্বচ্ছতার ব্যাপারটা, এটা আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। বা আর্থিক স্বচ্ছতা বলতে আর্থিক সংস্থানের বিষয়টা, কিভাবে রাজনৈতিক দল তার ব্যয় নির্বাহ করবে। একটা মানুষ বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি করতে হলে আপনাকে মানি, মাসেল, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশে এখন রাজনীতি আসলে এটা নিয়ে নির্ধারণ হয় না যে কার কত ভালো আইডিয়া আছে, সুন্দর পলিসি প্রপোজাল আছে। দিন শেষে আমার মিডিয়া, আমার সুশীল সমাজ থেকে শুরু করে একেবারে পাবলিক, তারা দেখতে চায় যে যখন সমাবেশটা হচ্ছে, সমাবেশে কতজন মানুষ অংশগ্রহণ করছে। এবং ওইটা দেখানোর জন্য, ধরুন এখানে আপনারা যারা বসে আছেন, এদের মধ্যে অধিকাংশেরই হয়তো উইকেন্ডেও ওই পল্টন ময়দানে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে বা ওই বঙ্গবন্ধু এভিনিউর কোনো একটা জায়গায় আশেপাশে কোনো একটা সমাবেশ হলে সেই সমাবেশে আপনি যাবেন না। আপনি হয়তো ফেসবুকে লাইভটা দেখবেন, ইউটিউবে নিউজটা দেখবেন, কিন্তু ইন পার্সন যে ওই সমাবেশে আপনি উপস্থিত হবেন না। সো কিন্তু আপনার একটা রাজনৈতিক দলকে সিরিয়াসলি নেওয়ার জন্য আপনাকে দেখাতে হচ্ছে যে আপনার এখানে অনেকগুলো মানুষ উপস্থিত হয়েছে। সো আপনাকে তখন কি করতে হবে? আপনাকে তখন মানুষ নিয়ে আসার জন্য অ্যাটলিস্ট ওই ঢাকার বাইরে থেকে যে বাসটা করে মানুষ আসবে, সেই বাসটার ভাড়াটা আপনার ম্যানেজ করতে হবে, তাকে লাঞ্চের খরচটা দিতে হবে। আপনি যদি বাদও দেন যে তাকে ওই ভাড়া করে মানুষ আনারটা যদি বাদও দেন, আপনার সমর্থক তাদেরকে আনার জন্য আপনার একটা বিপুল পরিমাণ টাকা খরচ করতে হবে। সেই টাকাটা আসলে কোত্থেকে আসবে? এবং আপনি একটা পলিটিক্যাল লিডার হিসেবে আমাদেরকে যেটা করতে হচ্ছে যে ফুল টাইম পলিটিক্স করতে হচ্ছে, কারণ আপনার এই ফুল ম্যানেজমেন্টটা, আমার তো উইকেন্ড পলিটিশিয়ান তো নাই, বা আমি সারাদিন অফিস করব, অফিস করে সন্ধ্যার দিকে রাজনীতি করব, এটা করে আপনি পলিটিক্সে খুব বেশি ইম্প্যাক্ট ফেলতে পারবেন না। সো আপনাকে তখন যেটা করতে হচ্ছে, রাজনীতিতেই যেহেতু আপনি 24 ঘন্টা ব্যয় করছেন, রাজনীতিকেই আপনার অর্থ উপার্জনের একটা উপায় হিসেবে নিতে হচ্ছে। এবং সেটাই হচ্ছে যে তখন আপনি রাজনীতির মাধ্যমে কোন কোন জায়গায় আপনি অ্যাক্সেস পাচ্ছেন। ওই এলাকার ময়লার যে টেন্ডারটা আছে সেখানে হয়তো আপনি একটা ভূমিকা রাখতে পারছেন, অথবা আরও এরকম অনেক রকম ব্যবসা রয়েছে, সেগুলোতে আপনি হয়তো আপনার সচিবালয়ে যে হয়তো আপনি একটু তদবির করতে পারছেন। এগুলো তখন তার অর্থের একটা সংস্থান করার জন্য সে বেছে নিচ্ছে। সো এই জায়গাতে এখন ধরা যাক যে আমরা বলেছি যে ফান্ডিংয়ের ক্ষেত্রে আমাদের কিছু রেগুলেশন খুব অবাস্তব। যেমন প্রতিজন ভোটারের জন্য 10 টাকা করে নির্বাচনী ব্যয়। এটা বাংলাদেশের কোনো প্রার্থী যারা সিরিয়াস কন্টেন্ডার তারা মেনে এই নির্বাচনে পাশ করে আসতে পারবে না, কিন্তু আমাদের এই নিয়মটা রয়ে গেছে। সো এখন ওই যে যেমনটা বললেন যে মানজুর আল মতিন ভাই, যে 20 কোটি টাকা, এটা হচ্ছে ঢাকায় একটা স্ট্যান্ডার্ড প্রার্থীর 20 কোটি টাকা লাগে, হয়তো ঢাকার বাইরে কিছু কিছু জায়গায় আরও কমেও হতে পারে, কিন্তু এটা একটা তরুণ যখন ওই নির্বাচনে অংশ নেবে তখন তো তার পক্ষে এটা সম্ভব না। এখন আপনার রেগুলেশন করা হচ্ছে যে, আমি ডাক্তার তাসিম দারের ক্যাম্পেইনে কিছু কাজ করেছিলাম উনি রিজাইন করার পরে। তো আপনি ওই যে রেগুলেশন যদি মানেন যে নির্দিষ্ট সংখ্যক পোস্টার ছাপাবো, নির্দিষ্ট সংখ্যক ব্যানার ছাপাবো, আপনার পোস্টার ছাপিয়ে ওইখানে যারা বড় বড় প্রার্থী রয়েছে তাদের পোস্টারের কারণে আপনার পোস্টারটা দেখাই যাবে না। আপনি সাদা কালো পোস্টার ছাপাবেন, ওনারা রঙিন পোস্টার ছাপাবে, আপনার পোস্টারটা চোখেই পড়বে না। তাহলে আপনি কি করবেন? এখন আপনি নিয়ম যদি মানতে যান, আপনি সিরিয়াস কন্টেন্ডার না, আপনার পাবলিকের সাইকোলজিতে মনে হচ্ছে আপনি এই ইলেকশনটা ভালো মতো করতে পারছেন না, অথবা পাবলিক চিন্তা করছে আপনি যদি এমপি হন, ওই যে এখানে বড় ক্যান্ডিডেটটা আছে, সেই ক্যান্ডিডেটের যে মাসল পাওয়ার আছে, সেই মাসল পাওয়ার দিয়ে সেই এলাকা কন্ট্রোল করবে। সো আমি এর চেয়ে তাকেই ভোটটা দিই। ইলেকশনের দিন আপনার কাছে 5,000
5,000 মানুষ বা 10,000 মানুষ আপনার লাগবে, যারা আপনার ইলেকশনে জাস্ট মানে কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকবে। এটা ভোটারের মনে একটা সাইকোলজিক্যাল হিউজ ইম্প্যাক্ট ফেলে, যে ইম্প্যাক্টটা আপনার ভোটের দিনেও অনেক রেজাল্ট ঘুরিয়ে দিতে পারে বলে আমাদের মনে হয়েছে। শুধুমাত্র সেটা করলে হবে না, আপনার ভোট গ্রহণ শেষে ভোট যাতে সুষ্ঠুভাবে গণনা হয় সেটার জন্য আপনার কেন্দ্রের বাইরে একটা বিশাল জমায়েত করতে হবে। এটা সবগুলোর জন্য আপনার টাকা লাগে। এই অর্থ কোত্থেকে আসবে, এই মাসল পাওয়ার কোত্থেকে আসবে, সেটা তরুণরা যেভাবে রাজনীতি করতে চায়, এখন এই জায়গায় আপনার ওই যে নতুন ধারা রাজনীতি করে মনে হবে যে আপনি পিছিয়ে যাবেন। আবার আপনি যদি পুরোনো গেমে আপনি খেলতে চান, তাহলে আপনাকে আবার মিডিয়া বারবার বলবে তুমি তো ভিন্ন ধারার রাজনীতি করবা, তুমি কেন তাহলে এরকম করছো। সে এই ডিলেমাতে পড়ে যায় আমাদের তরুণরা, এবং এটা ঘটেছে, এটা এনসিপির ক্ষেত্রে ঘটেছে। এবং দেখুন আরেকটা বিষয়, আমরা তরুণদের রাজনৈতিক দল বলতে শুধুমাত্র এনসিপির কথা বলছি, এটাও একটা সমস্যাজনক। সেটা হচ্ছে এনসিপি এই গণ অভ্যুত্থানের একটা বড় রিপ্রেজেন্টেটিভ, কিন্তু এর বাইরে আরও অনেক তরুণ জনগোষ্ঠী ছিল যাদের রিফ্লেকশনটা আমরা ঐকমত্য কমিশনে যেমন দেখিনি, এখনও পলিটিক্যাল স্ফেয়ারে দেখছি না। আরেকটা বিষয় হচ্ছে, ধরুন সবাই তো আর এনসিপি করবে না বা নতুন রাজনৈতিক দল করবে না, কেউ কেউ তো পুরানো রাজনৈতিক দলগুলো করবে। আমাদের যেহেতু রাজনৈতিক দলগুলোর ভিতরে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা নেই, একটা তরুণ, ধরুন এখানে যিনি যুব সংসদের কথা বলছেন, উনি তো একটা পটেনশিয়াল রয়েছে ওনার, জানেন উনি ওনার ক্যারিয়ারে গ্রোথ দেখতে চান, উনি রাজনীতি করলেও এখানে ওনার একটা গ্রোথ দেখতে চাইবেন। তো আমি যেটা দেখছি যে বছরের পর বছর ধরে আমাকে ছাত্রদল করতে হবে, তারপরে একটা কমিটির পরে আরেকটা কমিটি 5 বছর পরে আসবে, আমি মাদার পার্টিতে যেতে অনেক সময় লাগবে, এমপি ইলেকশন করা তো আসলে স্বপ্নের বিষয়, এটা অনেকে চিন্তাও করে না, যদি না সে আরেকটা এমপি সন্তান হয়, তাহলে ওই মানুষটা কেন ওই রাজনীতিতে যুক্ত হবে। সো আমাদের ইন্ট্রা পার্টি ডেমোক্রেসিটাও প্রয়োজন, যেই সংস্কারগুলো আসেনি। এবং আমাদের গণমাধ্যম এবং সিভিল সোসাইটি যে পরিমাণ স্ক্রুটিনাইজ করেছে, আমি এনসিপি থেকে পদত্যাগ করেছি আমার অনেক মত পার্থক্যর কারণে, কিন্তু যে পরিমাণ স্ক্রুটিনাইজ করেছে এনসিপিকে বা তরুণদের, তার সিকি ভাগও কি আসলে আমাদের মেইন স্ট্রিম পার্টিগুলোকে করেছে বা এখন করছে। কারণ যখন এনসিপির বা অন্যান্য দলগুলোর নতুন যারা উঠে আসছে তাদের ফান্ডিং নিয়ে প্রশ্ন করা হচ্ছে, এই ফান্ডিং নিয়ে প্রশ্নটা কি আসলে এই দলগুলোকে করা হচ্ছে? এবং ফান্ডিং নিয়ে যখন আপনি গণচাঁদাটাও তো ডিফিকাল্ট, বাট করার চেষ্টাটা করতে হবে। কিন্তু ধরুন বড় বড় ব্যবসায়ীরা যখন ফান্ডিং করবে, দুদিন আগে আমাদের সংসদে আলোচনা হয়েছে যে জাতীয় একটি ব্যাংক নিয়ে যখন আলোচনা হচ্ছিল, তখন বলা হচ্ছে যে একটি ব্যাংকে অমুক একটা কোম্পানি তারা বিরোধী দলকে ফান্ডিং করেছে, এটা দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে ওই ব্যাংকটা আসলে বিরোধী দল। সত্য হতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে যেই কোম্পানি একটা বিরোধী দলকে ফান্ড করেছে বা যে কোনো একটা রাজনৈতিক দলকে ফান্ড করেছে, এটা আমার অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো এটা তার জন্য থ্রেট হিসেবে নিচ্ছে, এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছে না। যে কোনো কোম্পানি সে যদি বৈধভাবে একটা রাজনৈতিক দলকে ফান্ড দিতে চায়, এটা দেওয়া যেতেই পারে। কিন্তু যেহেতু আমাদের এখানে একটা জিরো সাম গেম, আমাদের পলিটিক্সটা, যে আপনি জিতে গেলে আপনার কাছে সব কিছু আর হেরে গেলে আপনি সর্বস্ব হারাচ্ছেন, সেহেতু তরুণদের জন্য এবং কোয়ালিটিফুল তরুণরা মানে শুধুমাত্র আমরা এখানে ধরুন যারা রাজনীতিতে যুক্ত হচ্ছেন তারা হচ্ছেন অনেকেই হয়তো আমি যদি বলি যে বেকারত্ব যারা ভুক্তভোগী তারা হয়তো রাজনীতিতে যুক্ত হচ্ছেন, কারণ এর মাধ্যমে প্রান্তিক অঞ্চলগুলোতে সে হয়তো একটা ক্ষমতা চর্চা এবং ইনকাম একটা ব্যবস্থা হচ্ছে। যার সুযোগ রয়েছে কোয়ালিটিফুল কাজের মাধ্যমে সে একটা সম্মানজনক পেশায় যুক্ত হবেন, তারা আসলে রাজনীতিতে সে যুক্ত হতে চাচ্ছেন না। সো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে ফান্ডিংয়ের প্রশ্নে যেটা বলতে যাচ্ছি, যে আপনি যদি একটা স্বচ্ছ প্রক্রিয়া তৈরি না করেন এবং একই সাথে এইটা নিশ্চিত না করতে পারি আমরা যে তারা যদি ফান্ডিং করেন ভবিষ্যতে তাকে ব্যাকল্যাশ ফেস করতে হবে না, তাহলে না হলে এটা হচ্ছে কালো টাকাটা আসবে। না হলে আমরা এখন চিন্তা হবে যে আচ্ছা আওয়ামী লীগের তো অনেক টাকা এখন বা আওয়ামী পন্থীদের অনেক টাকা তো আসলে বাংলাদেশে রয়েছে, তাদের টাকাটা কার কাছে যাচ্ছে, এইরকম চিন্তাগুলো হবে। সো এই জায়গা থেকে সার্বিকভাবে আমাদের সিস্টেমটা, এটা নট অনলি আমাদের তরুণদের ভুল বা তরুণদের লিমিটেশন, এটা সিস্টেম, এটা পাবলিকের পারসেপশন যেমন চেঞ্জ করতে হবে, পাবলিকরা স্টুডেন্ট বা পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে এক্সপেকটেশনটা যেমন বেড়েছে, সেই অনুযায়ী আবার নিজেরা যখন আমি ভোট দিচ্ছি তখন আমার সাইকোলজিটা চেঞ্জ হয়নি। এটার জন্য মিডিয়াকে কাজ করতে হবে, আমাদের দিক থেকে অ্যাডভোকেসি বাড়াতে হবে এবং একই সাথে ফেয়ার থাকতে হবে। এখানে এস্টাবলিশমেন্টের কথা এসেছে, এস্টাবলিশমেন্ট ওয়াজ নট ফেয়ার টু দ্য ইউথ। সো সেই জায়গা থেকে যদি সার্বিক একটা চেষ্টা না থাকে, শুধুমাত্র তরুণরা একটা মাস মুভমেন্ট, একটা ইমোশন, একটা মোমেন্টামের কারণে যে ঘটনাটা ঘটে গেছে, এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমাদের সামগ্রিক সমাজেরই একটা ভূমিকা রাখা প্রয়োজন।